চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কাব্য সাহিত্যের উপরে মধুসূদন থেকে বলছি আর কি, নোট ডাউন করবে। মধুসূদনের লেখা প্রথম কাব্যটির নাম কি? মধুসূদনের লেখা প্রথম কাব্যটির নাম কি? কোন ছদ্মনামে লেখা হয়? কবে এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? মধুসূদনের লেখা কাব্যটির নাম 1, কোন ছদ্মনামে লেখা হয় 2, কবে লেখা হয় 3, কোন পত্রিকায় বার হয় 4। 4টা কোশ্চেন। পরে কোশ্চেন আসছি। বীরাঙ্গনা কাব্যটি কোন কাব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে মধুকবি লিখেছিলেন? বীরাঙ্গনা কাব্যটি কোন কাব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে মধুকবি লিখেছিলেন? পরে কোশ্চেন, চতুর্দশপদী কবিতাবলীর কবিতাগুলি মধুসূদন কোথায় বসে লিখেছিলেন? চতুর্দশপদী কবিতাবলীর কবিতাগুলি মধুসূদন কোথায় বসে লিখেছিলেন? চতুর্দশপদী কবিতাবলীর কবিতাগুলি মধুসূদন কোথায় বসে লিখেছিলেন? প্লিজ বলবে আর কি। পরে কোশ্চেন, লিখবে। প্রথমে কোট করো। কোন কবি, কোটেশন বলছি, কোন কবি এরূপ ভাবে নিজের হৃৎপিণ্ড ছিঁড়িয়া কাব্য সরস্বতী চরণে রক্তপদ্মের ন্যায় উপহার দেন নাই। কাব্য সরস্বতী চরণে রক্তপদ্মের ন্যায় উপহার দেন নাই। জানি মধুসূদন শুধু প্রতিভায় নয়, কমা দিয়ে, শুধু বিরাট ও বহুমুখী জ্ঞান অর্জনে নয়, কমা তাহার সমগ্র জীবন সাধনার মধ্য দিয়া এই নব কাব্য সৃষ্টির জন্য, যে সর্বতোমুখী
সর্বত দ্বন্দ্বসা বয়রে তয়কার, সর্বতোমুখী আত্মনিয়োজনের প্রয়োজন, সর্বতোমুখী আত্মনিয়োজনের প্রয়োজন তাহার অধিকার লাভ করিয়াছেন, তাহার অধিকার লাভ করিয়াছেন। তাহার অধিকার লাভ করিয়াছেন। কোটেশন শেষ করবে, মন্তব্যটি কে করেছেন? মন্তব্যটি কে করেছেন? আচ্ছা, পরের আমি বলে যাচ্ছি পরপর, নিজেরা প্রত্যেকটি গ্রন্থের শ্রেণী লিখবে, অর্থাৎ কোন শ্রেণীর এটি। আমি গ্রন্থগুলির নাম বলছি আর কি, পরপর নোট ডাউন করো, শুধুমাত্র ডান দিকে শ্রেণী লিখতে হবে আর কি, লিখে যাও, পরপর বলছি আমি। হেক্টর বধ কোন শ্রেণীর গ্রন্থ বলতে হবে, হেক্টর বধ। তারপরে চতুর্দশ পদী কবিতাবলী, হেক্টর বধ, নেক্সট চতুর্দশ পদী কবিতাবলী, নেক্সট বীরাঙ্গনা, নেক্সট ব্রজাঙ্গনা, মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। প্রত্যেকটা শ্রেণী বলবে। তিলোত্তমা সম্ভব কাব্য হলো, এটা গেল একটা কোশ্চেন। পরে কোশ্চেন, আচ্ছা এর বাইরে ভাই আরেকটা কাজ করবে, এই যে কটা নাম বললাম প্রত্যেকটা প্রকাশকালটাও লিখবে, শুধু শ্রেণী না, সঙ্গে প্রকাশকালটাও করো, কারণ ওটা জানা জরুরি। তাহলে প্রকাশকাল ও শ্রেণী, এটা মাথায় রাখো যে প্রকাশকাল ও শ্রেণী। তারপর পরে কোশ্চেনে আমরা আসছি। এবার আমি বিষয়ের নাম বলছি, তোমরা কাব্যের নাম লিখবে বা গ্রন্থের নাম লিখবে, অর্থাৎ কোনটির কোন সাবজেক্ট। আমি সাবজেক্ট বলে যাচ্ছি আর কি, পরপর নোট ডাউন করো, ডান দিকে জায়গা রাখবে, স্পেস দিয়ে লিখবে আর কি, লিখে যাও। আমি টপিক বা সাবজেক্ট বলছি, পরপর নিচে নিচে লিখবে। এক হচ্ছে পৌরাণিক বিষয় সুন্দর উপসুন্দর কথা, গ্রন্থের নাম লিখতে হবে। আমি সাবজেক্টটা বললাম, পৌরাণিক বিষয় সুন্দর উপসুন্দর কথা। তারপর লঙ্কা কাণ্ডের ঘটনা, লঙ্কা কাণ্ডের ঘটনা। নেক্সট রাধাকৃষ্ণের প্রণয়, রাধাকৃষ্ণের প্রণয়। তারপর পুরাণের বিভিন্ন নায়িকার ভাব, পুরাণের বিভিন্ন নায়িকার ভাব। তারপর ভারত সংস্কৃতির নানা বিষয়, ভারত সংস্কৃতির নানা বিষয়। হোমারের ইলিয়াডের গদ্যানুবাদ, হোমারের ইলিয়াডের গদ্যানুবাদ। হলো? পরে কোশ্চেন লিখবে, বাংলা ভাষায় লেখা মধুসূদনের প্রথম কাব্যটির নাম কি? বাংলা ভাষায় লেখা মধুসূদনের প্রথম কাব্যটির নাম, বাংলা ভাষায় লেখা মধুসূদনের প্রথম কাব্যটির নাম কি? হয়েছে? চলো আমরা ধীরজকে দিয়ে শুরু করব। মাই ডিয়ার ধীরজ, প্লিজ যদি শুনতে পাও তাহলে একটু কমেন্ট করো।
ধীরে ধীরে কথা বলো প্লিজ, আনসার তোমাকে করতে বলছি আমি, আমরা দ্রুত সলভে ফিরবো আর কি। দিদা শুনতে পাচ্ছ? নো সাউন্ড। চলো প্রিয়া, চলো কথা বলো। হ্যাঁ স্যার বললেন। আমরা সলভ করবো, ভাবতে হবে। অনেকটা ভাবতে হবে। আচ্ছা ওকে, কি আনসার করবে বলো তাহলে। মধুমিতা শুনতে পাচ্ছ? মধুমিতা বা ধীরজদের নেটওয়ার্ক প্রবলেম খুব আর কি, যার কারণে বারবার লেফট নিচ্ছে, জয়েন্ট হচ্ছে। মধুমিতা যদি শুনতে পেয়ে থাকো কমেন্ট করো প্লিজ। বোধহয় নেটওয়ার্ক প্রবলেম ফেস করছি আর কি। প্লিজ এর কথা বলবে, যখনই শুনতে পাবে তখনই তো কথা বলবে, ঠিক আছে? আমি অন্য কাছে আসছি যদিও। চলো এসবি বলো, সলভ করো। মধুসূদনের লেখা প্রথম কাব্যের নাম ক্যাপটিভ লেডি, মিশন অফ দ্য পাস্ট। কোন ছদ্মে হ্যাঁ বলো বলো, ক্যাপ্টিভ লেডি, মিশন অফ দ্য পাস্ট। হ্যাঁ ক্যাপ্টিভ ভিশন অফ দ্য পাস্ট, বলো কোন ছদ্মনাম, ছদ্মে কোন ছদ্মনামে লিখেছিলেন? এটা জানি তো আমরা, টেম্পেটি পেন পয়েন্ট ছদ্মনামে। টিমোথি পেন পোয়েম, টিমোথি সার্কুলেট পেন পোয়েম ছদ্মনামে লিখেছিলেন। তারপর সালটা কত? 1849। হ্যাঁ 1849। কোন পত্রিকা বেরিয়েছিল? সার্কুলেট পত্রিকায়। মাদ্রাস সার্কুলেট পত্রিকায়, মাদ্রাস থেকে বার হয় আর কি, সেই জন্য বলতে হবে মাদ্রাস সার্কুলেট পত্রিকা। পত্রিকার নাম কিন্তু শুধু সার্কুলেট নয়, মাদ্রাস সার্কুলেটর পত্রিকা, MADRAS, মাদ্রাস, CIR, সার, CUQLATOR, মাদ্রাস সার্কুলেটর পত্রিকায়। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। বীরাঙ্গনা কাব্যটি কোন কাব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন? এটা ভারতীয় পুরাণ। বীরাঙ্গনা কাব্যটি কেন? কি বীরাঙ্গনা কোন কাব্য দ্বারা অনুপ্রাণিত? জানি আমরা তো, কমন কোশ্চেন। স্যার অভি দ্য হিরোইডস কাব্য। অবশ্যই, জি পাশ্চাত্য জি সেই রোমান মানে রোমান পাবলিয়াস ওভিডিয়াস বুঝতে ভুল হয়েছে। নাসর কাব্য আর কি। তাহলে পাশ্চাত্যের কবি রোমান পাবলিয়াস ওভিডিয়াস, রোমান পাবলিয়াস ওভিডিয়াস নাসো, টোটাল নাম আর কি, পুরো নাম। তাহলে রোমান পাবলিয়াস ওভিডিয়াস নাসর কাব্য, কাব্যটার নাম হচ্ছে হিরোইডস। হিরোইডস, HEROIDES, HEROIDES, হিরোইডস। তাহলে কবির নাম হচ্ছে রোমান পাবলিয়াস ওভিডিয়াস নাসো, নাকা তালবসায়কা নাসো, আর কাব্যের নাম হচ্ছে হিরোইডস, HEROIDES, হিরোইডস এপিসলেট, অ্যাকচুয়ালি মূল কাব্যে আর কি, হিরোইডস এপিসলেট। এই কাব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখছেন, কারণ আমাদের খুব সুন্দর দেওয়া আছে তো আপনার হচ্ছে অসিত বাবুর বইতে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বইতে পরিষ্কার বলা আছে। আচ্ছা চলো তারপর পরে কোশ্চেন। চতুর্দশপদী কবিতাগুলির কোথায় বসে লিখেছিলেন? ফ্রান্সে বসে। ফ্রান্সের ভার্সাই নগরী, সেটা বলতে হবে এক্সাক্ট, ফ্রান্সের ভার্সাই শহর। তাহলে ফ্রান্সের সিটি হচ্ছে ভার্সাই, সেই ভার্সাই সিটিতে বসে
ভাষাই শহরে বসে তিনি লিখছেন চতুর্দশপদী কবিতা। তারপর পরে করছেন এই বড় কোশ্চেনটা বলেন, আমার অর্ধেকটা ছেটে গেছে। কোন কবি এরূপ ভাবে নিজের হৃৎপিণ্ড ছিঁড়িয়া কাব্য সরস্বতী চরণে রক্তপদ্মের ন্যায় উপহার দেন নাই? মধুসূদন শুধু প্রতিভায় নয়, শুধু বিরাট ও বহুমুখী জ্ঞান অর্জনে নয়, তাহার সমগ্র জীবন সাধনার মধ্য দিয়া এই নবকাব্য সৃষ্টির জন্য যে সর্বতোমুখী আত্মনিয়োজনের প্রয়োজন, তার অধিকার লাভ করিয়াছেন। মন্তব্যটি কার? আমি পারিনি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, এটা পড়তে হবে। তার পাশাপাশি অ্যাকচুয়ালি এই মন্তব্যটা আছে শ্রীকুমার বাবুর বাংলা সাহিত্যের বিকাশের ধারা বলে 2 খণ্ডের সাহিত্যিকের বই আছে, সে বইটাতে আছে। সেখানে খুব অথেন্টিক বই, বাংলা সাহিত্যের বিকাশের ধারা 2 খণ্ডের শ্রীকুমার বাবুর লেখা বই আর কি, সেটা পাঠ করলে পাবে। আচ্ছা চলো পরে করছেন। তিলোত্তমা সম্ভব কাব্য 1860, এটি আখ্যান কাব্য। তারপরে মেঘনাদ বধ 1861, এটি সাহিত্যিক মহাকাব্য। তারপরে তারপরে বজ্রাঙ্গনা কাব্য, এটাও 1861-তে, এটা ওর জাতীয় কাব্য। বীরাঙ্গনা 1862, পত্রকাব্য। আর ছিল হেক্টর বধ 1871-এ, এটা হলো গদ্য কাব্য। আর চতুর্দশপদী কবিতা লিপিবদ্ধ আছে চতুর্দশপদী 1866-তে, এটা সনের জাতীয় কাব্য। ওকে। তিলোত্তমা সম্ভব আমরা তো শালপত্রে জানি। তিলোত্তমা সম্ভব আখ্যান কাব্য, মেঘনাদ বধ সাহিত্যিক মহাকাব্য, বীরাঙ্গনা ওর জাতীয় কাব্য বা খণ্ড কাব্য বলা যায়, বীরাঙ্গনা পত্রকাব্য, চতুর্দশপদী কবিতা বলে অবশ্যই সনেট, এবং হেক্টর বধ অবশ্যই অনুবাদ কাব্য আর কি, গদ্য কাব্য মানে গদ্যানুবাদ। তারপর পরের কোশ্চেন। পৌরাণিক বিষয় সুন্দর উপসুন্দর কথা, এটা তিলোত্তমা সম্ভব কাব্য। বলে যাও সলভ করছি, বলে যাও। তারপরে লঙ্কাকাণ্ডের ঘটনা, এটা হলো মেঘনাদ বধ কাব্য। রাধাকৃষ্ণের প্রণয় ব্রজাঙ্গনা কাব্য। পুরাণের বিভিন্ন নায়ক নায়িকা, এটা হলো বীরাঙ্গনা। আর ভারতীয় সাংকেতিক, এটা ভারত সংস্কৃতির নানা বিষয় কোথায় আছে? চতুর্দশপদী। অবশ্যই চতুর্দশপদী কবিতা তো তাই, একটা কবিতায় আমাদের সংস্কৃতির নানা বিষয় সেখানে আছে, নানা বিষয় নিয়ে লেখা, ভারত সংস্কৃতির নানা বিষয়। আর আমাদের ইতিহাসের গদ্যানুবাদ হচ্ছে হেক্টর বধ কাব্য। চলো পরে করছেন। বাংলা ভাষায় লেখা প্রথম কাব্য হলো তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য। ওকে, থ্যাংক ইউ। চল আমরা এবারে বিহারী লাল নিয়ে একটু করবো আর কি, আলোচনা করবো, করে এটা শেষ করবো। লিখবে আজকে ক্লাস এই দুটো নিয়ে অন্তত করবো। ম্যাক্সিমাম আজকে প্রেজেন্ট নেই, কেন জানি না, সব বাইরের জগতে। চলো আমরা বিহারী লাল নিয়ে কথা বলি। লিখবে প্লিজ। বিহারী লালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? বিহারী লালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নাম কি?
তারপর বিহারীলালের গানের সংকলনটির নাম কি? নেক্সট, বিহারীলালের প্রথম, একই নাম বারবার লিখতে হবে না, শুধু কমা দিয়ে যাও নিচে নিচে যেহেতু লিখছো। কি? হ্যালো, হ্যাঁ বলো। পরের কোশ্চেনটা কি? ট্রেন গেল, কিছু শুনতে পেলাম না। কত নম্বর? 3 নম্বর। পজিটিভ 3টে হয়ে গেল, 2 নম্বর আমি শুনতে পেলাম, 3 নম্বর তো বিহারীলালের গানের সংকলন বললাম তো। প্রথম বলেছি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম কি। সেকেন্ড বলেছি বিহারীলালের গানের সংকলনটির নাম কি। তারপর বলছি 3 নম্বর বলছি বিহারীলালের প্রথম যথার্থ কাব্যটির নাম কি। বিহারীলালের প্রথম যথার্থ কাব্যটির নাম। তারপর পরের কোশ্চেন, নিসর্গ প্রকৃতিকে উপজীব্য করে লেখা কাব্যটির নাম কি। নিসর্গ প্রকৃতিকে উপজীব্য করে লেখা কাব্যটির নাম কি। পরে কোশ্চেন, বিহারীলালের কবি চিত্তের, বিহারীলালের কবি চিত্তের জাগরণের ইতিহাস আছে। বিহারীলালের কবি চিত্তের জাগরণের ইতিহাস আছে কোন কাব্যে। কবি চিত্তের জাগরণের ইতিহাস আছে কোন কাব্যে। নেক্সট, বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যটির নাম কি। শ্রেষ্ঠ কাব্যটির নাম কি। পরে কোশ্চেন, সারদা অনুধ্যান কোন কাব্যের বিষয়। সারদা অনুধ্যান কোন কাব্যের বিষয়। সারদা অনুধ্যান কোন কাব্যের বিষয়। নেক্সট, শারদামঙ্গল কাব্যের পরিপূরক কাব্যটির নাম কি। শারদামঙ্গল কাব্যের পরিপূরক কাব্যটির নাম কি। শারদামঙ্গল কাব্যের পরিপূরক কাব্যটির নাম কি। তারপর বিহারীলালের অপ্রকাশিত রচনাগুলি কি কি। বিহারীলালের অপ্রকাশিত রচনাগুলি কি কি। ভালো শুনবে, অপ্রকাশিত রচনাগুলি কি কি। বিহারীলালের অপ্রকাশিত রচনাগুলি কি কি। বিহারীলাল কোন পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী ছিলেন। কোন পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী। সম্পাদক ও স্বত্বাধিকারী ছিলেন। তারপর পরে কোশ্চেন, বিহারীলাল কোন কোন পত্রিকায় লিখতেন। কোন কোন পত্রিকায় লিখতেন। নেক্সট, বঙ্গসুন্দরী কাব্যের সর্গ সংখ্যা কটি ও কি কি।
বঙ্গসুন্দরী কাব্যের স্বর্গ সংখ্যা কটি ও কি কি? নেক্সট, নিসর্গ সন্দর্শন কাব্যের স্বর্গ কটি? নিসর্গ সন্দর্শন কাব্যের স্বর্গ কটি? নিসর্গ সন্দর্শন কাব্যের স্বর্গ কটি? হলো? চলো এগুলো আমরা আচ্ছা আরেকটা কোশ্চেন নাও, আরেকটা কোশ্চেন সঙ্গে নিয়ে নাও, নিয়ে আমরা শেষ করব। লিখবে, কোট করো আর কি। কবি বিহারী লালের কোটেশন, কবি বিহারী লালের হাড়ে হাড়ে, কবি বিহারী লালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে, কবি বিহারী লালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা থাকিত। হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা থাকিত। জানি তাহার রচনা, তার রচনা তাহাকে যত বড় কবি বলিয়া পরিচয় দেয়। তার রচনা তাহাকে যত বড় কবি বলিয়া পরিচয় দেয়, তিনি তাহা অপেক্ষাও, তিনি তাহা অপেক্ষাও অনেক বড় কবি ছিলেন। আমি আবার বলছি, প্রয়োজনে মিলিয়ে নাও। কবি বিহারী লালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা থাকিত। তাঁর রচনা তাহাকে যত বড় কবি বলিয়া পরিচয় দেয়, তিনি তাহা অপেক্ষাও অনেক বড় কবি ছিলেন। মন্তব্যটি কে করেছেন? চলো আমরা কুইক আনসার করব, প্লিজ। চলো কুইক আমরা আনসার করি। শেষ কোশ্চেনটি মধুমিতা আর একবার আমি বলছি, নোট ডাউন করো প্রয়োজনে। কবি বিহারী লালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা থাকিত। কবি বিহারী লালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা থাকিত। তার রচনা তাকে যত বড় কবি বলিয়া পরিচয় দেয়, তিনি তাহা অপেক্ষাও অনেক বড় কবি ছিলেন। মন্তব্যটি কে করেছেন? চলো প্লিজ আমরা ফার্স্টলি আনসার করি। চলো প্লিজ নাফিসা সলভ এসো গো। বিহারী লালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে তো স্যার সঙ্গীত শতক, প্রথম না কাব্য। গো, স্যার স্বপ্ন দর্শনটা তো হেক্টর এই কি বলে গদ্য প্রবন্ধ। স্বপ্ন দর্শনটাই উত্তর হবে। ওদের কাব্য বলেছেন তো, তাই এটা বুঝতে। হ্যাঁ কাব্যগ্রন্থ স্বপ্ন দর্শন।
কিন্তু স্যার প্রথম স্বপ্ন রচিত প্রবন্ধ হলে এটা হবে এই স্বপ্ন দর্শন। হ্যাঁ আর বলো। আর প্রথম প্রকাশিত হলে এটা হবে সঙ্গীত শতক। হ্যাঁ, কাব্য হলে সঙ্গীত, সেটাই তো বলছি। আর প্রবন্ধ একটা হচ্ছে। এটা বলেছে স্যার যে প্রথম প্রকাশিত কাব্য যখন হবে সঙ্গীত শতক, আর যদি বলো প্রথম রচিত কাব্য যদি বলতো বিহারীলালের তাহলে হতো এসবি ক্লিয়ার বলো, ক্লিয়ার হলো না ব্যাপারটা। এসবি প্রকাশিত কাব্য একটা, হ্যাঁ হ্যাঁ আর একটা অপ্রকাশিত ছিল কিন্তু প্রথম লিখেছে, সেটা হবে স্বপ্ন দর্শন। আমি তো কোশ্চেন করেছি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, হ্যাঁ, এটা হবে সঙ্গীত শতক। সঙ্গে সাথে উত্তর হবে। হ্যাঁ, আচ্ছা ওটাই বলছি সঙ্গীত শতক। না নাবিশা গদ্যের কথা বললে কি, প্রবন্ধের কথা বললে একটা কি জানো? আমি বললাম প্রবন্ধ, এটা মানে প্রবন্ধ স্বপ্ন দর্শন ধরে প্রবন্ধ এটা জানতাম, কিন্তু কাব্য জানি যে সঙ্গীত শতক। আচ্ছা যখন বলবে যে বিহারীলালের রচিত প্রথম রচনা যদি বলে তাহলে হ্যাঁ, বলবে সেক্ষেত্রে স্বপ্ন দর্শন হচ্ছে, সেটা স্বপ্ন দর্শন হচ্ছে। কিন্তু যদি স্যার বলেছেন যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, তাহলে তো এটা সঙ্গীত শতক হবে, সেটা বলতে চাইছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আনসার করে নাও। তাহলে এখানে যে তথ্যটা আমি নিয়েছি এটা হয়তো ঠিকঠাক নেই, চলো ওইভাবে আনসার করো, তাহলে সংশোধন করে নাও। তারপর বিহারের গানের সংকলনটির নাম হচ্ছে, এটাও স্যার সঙ্গীত শতক। সঙ্গীত শব্দ গানের সংকলন, কারেক্ট। হ্যাঁ, তারপরে আছে বিহারের প্রথম যথার্থ কাব্যটির নাম হচ্ছে, সেটা বন্ধু বিয়োগ। বিহারের প্রথম যথার্থ কাব্য হচ্ছে বঙ্গসুন্দরী। বঙ্গসুন্দরী। হুম। আর নিসর্গ প্রকৃতিকে উপজীব্য করে বিহারের লেখা। প্রথম যথার্থ কাব্য বললে ডেফিনেটলি বঙ্গসুন্দরী। ও, তারপর নিসর্গ প্রকৃতিকে উপজীব্য করে লেখা কাব্যটির নাম নিসর্গ সন্দর্শন। নিসর্গ সন্দর্শন, কারেক্ট। বিহারের কবিচিত্রে জাগরণের ইতিহাস আছে কোন কাব্যে? সেটা বঙ্গসুন্দরী। না, প্রেম প্রবাহিনী। কবিচিত্রের জাগরণের ইতিহাস প্রেম প্রবাহিনী কাব্যে আছে। কবিচিত্রের জাগরণের ইতিহাস আছে ডেফিনেটলি প্রেম প্রবাহিনী কাব্যে। আর বিহারের শ্রেষ্ঠ কাব্যটা হচ্ছে শারদামঙ্গল। শ্রেষ্ঠ কাব্য শারদামঙ্গল, জানি এটা আমরা। তারপর শারদা অনুধান কোন কাব্যের বিষয়? এটাও শারদামঙ্গল। শারদা অনুধান অবশ্যই শারদামঙ্গল কাব্যের বিষয়। তারপরে আছে শারদামঙ্গল কাব্যের পরিপূরক কাব্য হচ্ছে সাধের আসন। পরিপূরক সাধের আসন। বিহারের অপ্রকাশিত রচনাগুলি কোন, মানে এগুলো শরৎকাল, মায়াদেবী, ওগুলো তো হ্যাঁ প্রকাশিত অবশ্যই হয়েছে। অবশ্যই, বলে যাও বলে যাও। হ্যাঁ, অনেকগুলো তারপরে আছে। ধূমকেতু, বাউল বিংশতি। হ্যাঁ, ধূমকেতু, বালবিংশতি, শরৎকাল, হ্যাঁ, মায়াদেবী, দেবী রানী। মায়াদেবী, কবিতা ও সঙ্গীত। কবিতা ও সঙ্গীত বলে একটা আছে, কবিতা ও সঙ্গীত। তারপর হচ্ছে দেব রানী ইত্যাদি। তাহলে দেব রানী, কবিতা ও সঙ্গীত, ধূমকেতু, বালবিংশতি, শরৎকাল, মায়াদেবী ইত্যাদি। তারপর বিহারীলাল কোন পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী ছিলেন? এটা হচ্ছে অবোধ বন্ধু। বিহারীলাল ছিলেন অবোধ বন্ধু পত্রিকার সম্পাদক, অবোধ বন্ধু পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী, কারেক্ট। বিহারীলাল কোন কোন পত্রিকায় লিখতেন? এটা পূর্ণিমা, তারপরে অবোধ বন্ধু, সাহিত্য সংক্রান্তি, আর কি জানি না। আর্য দর্শন আছে। ও হ্যাঁ, আর্য দর্শন, অবোধ বন্ধু, পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি। ঠিক আছে, তাহলে পূর্ণিমা, অবোধ বন্ধু, আর্য দর্শন, সাহিত্য সংক্রান্তি। তারপর বঙ্গসুন্দরী কাব্যের সর্গ সংখ্যা কটি? 10টি। কি কি বলেছেন? হ্যাঁ, কি কি? উপহার, নারী বন্দনা, সুরবালা, চিরঅপরাধিনী, করুণা, করুণা সুন্দরী। করুণা সুন্দরী, তারপরে হচ্ছে প্রিয় সখী, বৃহণী, প্রিয়তমা, অভাগিনী। 9টা হলো। আরেকটা কি? আর এটা হচ্ছে বিষাদিনী। হ্যাঁ,
বিষয় দিন। তাহলে উপহার 1, নারী বন্দনা 2, সুরবালা 3, চির অপরাধিনী 4, করুণা সুন্দরী 5, বিষাদিনী 6, প্রিয় সখী 7, বিরহিনী 8, প্রিয়তমা 9, অভাগিনী 10। আমি সকলের সাথে আরেকবার বলছি। উপহার, নারী বন্দনা, সুরবালা, চির অপরাধিনী, করুণা সুন্দরী, বিষাদিনী, প্রিয় সখী, বিরহিনী, প্রিয়তমা, অভাগিনী। পরে কোশ্চেন, নিসর্গ সদর্শ কাব্যে কটি স্বর্গ আছে? 7টি। অবশ্যই নিসর্গ সন্দর্শনে 7টি স্বর্গ আছে। তারপরে কোশ্চেন, কবি বিহারীলালের যে বলে দিয়েছেন, কবি বিহারীলালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা থাকিত, তাহার রচনা তাহাকে যত বড় কবি বলিয়া পরিচয় দেন, তিনি তাহা অপেক্ষাও বড় কবি ছিলেন। এটা দ্বিজেন্দ্রলাল ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রলাল বললি তো অন্য নাট্যকার চলে গেল। হ্যাঁ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। কবি বিহারীলালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা থাকিত, তার রচনা তাহাকে যত বড় কবি বলিয়া পরিচয় দেয়, তিনি তা অপেক্ষাও অনেক বড় কবি ছিলেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য টোটাল কাব্য সাহিত্যটাই নেব আর কি। কত দেবদায় বুদ্ধদেব না কতটা বললে জানো প্রথমে। টোটাল কাব্য সাহিত্য আমরা দুটো আজকে আলোচনা আসলাম, পরের দিনে বাকিগুলো আলোচনায় ফিরবো। আজকে যেহেতু নাম্বার অফ স্টুডেন্ট একটু কম আছে, আমরা বিরত আলোচনায় আসছি না, ঠিক আছে। তাহলে আমরা আর সেলফ স্টাডি করব এবং টোটাল কাব্য সাহিত্যটাই রিভিশন পর্বে আসবো। থ্যাংক ইউ।